রংপুরের পলাশবাড়ীতে প্রায় 20, 30, 40 ফুট বিশাল আকারের রাম মূর্তি তৈরি করা হইতেছে। এখন যেই পলাশবাড়ির হিন্দু জনগোষ্ঠী হইছে 6 থেকে 7%, ওই পলাশবাড়িতে এত বড় রাম মন্দির এর আগেও হইছে, আরো একটা বানানো হইতেছে এই পলাশবাড়িতেই। এখন ওখান সনাতন ধর্মাবলম্বী নামধারী কতগুলো ভারতীয় ছেলে ইতিমধ্যে দাবি করে বসেছে রংপুর বিভাগকে ভারতের আওতাভুক্ত করা হবে। রংপুর বিভাগকে ভারতের আওতাভুক্ত করা হবে এবং এই যে রামের মূর্তি বানাইছে এর খরচটা কোথা থেকে আসছে, এই খরচটা কোথা থেকে আসছে এখন পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টিগেট করে নাই। 1, 2, যেই মালাউনের বাচ্চা বলছে রংপুর বিভাগকে ভারতের অন্তর্ভুক্ত করতে হবে, এই খানকির ছেলে বিসিএস ক্যাডারের একজন অফিসার, তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। নাম্বার 3, ওখানে কেন ভারতীয় অ্যাম্বাসেডর উদ্বোধন করতে যাবে? এটা কেন ওখানে ভারতীয় অ্যাম্বাসেডর ওর ধারে কাছেও যাবে? আপনি এটা সম্পর্কে কি জানেন? এটা সম্পর্কে আপনার মন্তব্য কি? ভাই একটা কথা বলি, এই বিশেষ খেলা সে তো অটিস্টিক না, জ্ঞান বিদ্যমান আছে। তাহলে বোঝার চেষ্টা করেন, স্বাভাবিক জ্ঞানে একটা লোক কখন বলতে পারে এই অংশটা ভারতের অন্তর্ভুক্ত হবে? তার সাহসের পেরিমিটারটা দেখেন, কত লজ্জাজনক। সরকার কি বলা লাগে এর অ্যারেস্ট করো? ওখানে পুলিশ ছিল না? অন্যান্য লোক দেখতেছে না? এ তো দৃশ্যমান। আর মন্দিরে আপনি বানাচ্ছেন, বানান। মন্দির না, মূর্তি বানাবেন, বানান। মূর্তি থাকবে মন্দিরের ভিতরে, মন্দিরের বাইরে না, পরিষ্কার। এটা ইসলামী রাষ্ট্র না হলেও ইসলাম অধিষ্ঠিত রাষ্ট্র। আপনার মূর্তি থাকবে মন্দিরের ভিতরে, বাইরে না। আপনি খেয়াল করবেন, আমাদের হাইকোর্টের ওখানে একটা মূর্তি ছিল, ওটাকে পরে একটু পরিবর্তন করা হয়েছে। কিন্তু আপনি এইভাবে প্রকাশ্যে মূর্তি রাখবেন, এটা আসলে আসলে এই জিনিসগুলি সম্পূর্ণ ভারতীয় প্রোডাক্ট, ভারতীয় থট। আমরা এখানে যাব, ঝগড়া হবে, মারামারি হবে, দাঙ্গা হবে, যাতে ভারত হস্তক্ষেপ করতে পারে। যে জিনিসটা বলছেন চিকেন নেক, ওইটা ওদের ইস্যু। ওইখানে এরা ঝামেলা করবে, বার্গেনিং করবে, বাট ওরা ভুলে গেছে ওই পলাশবাড়ির উপরে আমাদের ডিভিশন, কমপ্লিট আর্মার ডিভিশন আছে এবং ওয়েল প্রোটেক্টেড, কিচ্ছু করার নাই ওদের। একদম তাহলে ছিঁড়ে বেরো যাবে। তার নিচে কিন্তু আবার বগুড়া ডিভিশন। এত সহজ সমীকরণ হবে না। আর আমি যতটুকু জানি, আমাদের দক্ষিণাঞ্চলে যে ব্রিগেডটা ছিল, ডিভিশনটা ছিল, তার অনেক ট্রুপস ওইখানে আছে বগুড়ার আশেপাশে। এত সহজে হবে না। খালি হিলি যুদ্ধটা দেখেন 71-এর হিলি যুদ্ধে কি নাস্তানাবোধ হয়েছে। তখন বাংলার জনগণ তাদেরকে আমন্ত্রণ জানাইছে, এইবার জানাবে না, এইবার ডেকে এনে গর্তে ফেলাবে। ঢুকতে পারবে অল্প কিছু একদিন, তারপরে সবকিছু রেখে চলে দিতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ধুতি রেখে তুলে তারপর ছেড়ে দিবে দিগম্বর করে। বাঙালি বড় কঠোর, বাঙালি এইসব ব্যাপারে চরম দুঃসাহসিক, এক বিন্দু ছাড় দিবে না। আর যে সনাতনী বন্ধুরা বলতেছেন, আসলে সনাতনী বলতেছেন নাকি ওই ইসকনের লোকজন বলতেছেন, এটা নিয়ে সমস্যা আছে। এসব উশৃঙ্খল কথাবার্তা সাধারণত ইসকনের লোকেরা বলে। আমি তারপরে ভাই আশাবাদী যে সরকার একটা অ্যাকশন নেবে। পৃথিবীর কোন দেশের কোন নজির নাই যে বিদেশি একটা অ্যাম্বাসেডর পার্লামেন্টের ভিতরে গিয়ে সংসদ নেতার সাথে দেখা করে। কোন পৃথিবীর কোথাও কোনো নজির নাই। এটা কোন প্রোটোকলের মধ্যে পড়ে না, এটা কোন কার্টেসির মধ্যে পড়ে না, এটা কোন বিদেশ নীতির মধ্যে পড়ে না। প্রণয় ভার্মা, ভারতীয় অ্যাম্বাসেডর, বাংলাদেশের সংসদে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করার জন্য তাকে ফোর্স করা হয়। তারেক রহমানের অফিসের রেড ফোনে তার কেটে ফেলা হয়, ওইটা মেরামত করতে সময় নাই 7 দিন। হাসিন ভাই, এগুলো কিসের লক্ষণ? তারেক রহমান কি ক্ষমতা আছে? আসলে কি বলবো ভাই, ওই প্রণব ভার্মার এত সাহস কেমনে হয়? ওনাকে আসতে হবে তো পররাষ্ট্র মন্ত্রণালয় হইয়া।
এনারা কোথায়? ৩ জন আছে পররাষ্ট্র মন্ত্রী দায়িত্বে। এই জন্যই কনফিউশন। খলিল সাহেব আহ, আহ, ভাই 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 আপনি আমার বেয়াদবি নিয়েন না। আপনি তিনজনের কথা কইছেন, আপনি ভাই বেয়াদবি নিয়েন না। একজন আছে ভাই, একজন আছে সামাবেশা, আরেকজন আছে তার নাম হুমায়ুন কবির। এই শুয়ারের বাচ্চা ইউনিভার্সিটির ছাত্র, এক লাইন ভালো বাংলা জানে না, এক লাইন ভালো ইংরেজি জানে না, এবং টোকাইর মতো বিরিং বিরিং করে যে কথা বলে, গেলে যে ঠিক করে হাসে। তখন আপনি তিনজন পররাষ্ট্রমন্ত্রী পাইলেন কই? আমি তো দেখি ওখানে আছে খলিলুর রহমান, আর আছে খলিলুর রহমানের বিচি। খলিলুর রহমানের দুইটা বিচি আছে, ওই বিচি সমান, ওই বাকি দুইটা না। ওই দুইটারে আপনি কেমনে কাউন্ট করেন ভাই? না, আমি সেই কথাই বলতেছি, কে কোথ থেকে অনুমতি দিছে? নাহলে কি করে সাহস পাশে সংসদ ভবনে যাওয়ার? আমার তো মাথায় আসে না। আপনি বোঝার চেষ্টা করেন, মানে কতখানি আমরা এখন ওই ভারতীয় আধিপত্য বলতেছি, এই আধিপত্য চলতেছে এখনো। এত চিৎকার চিল্লাচিল্লি করার পরেও ওনাদের সজাগ হচ্ছেন না। তো ওনারা, আমি এটাই বলবো, ওনারা যেটা ধারণ না করেন, ওনাদের বিপদ ওনারা রাখবেন। অলরেডি জুলাই সনদ নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। আগামী অধিবেশনে যদি পাস না হয়, কতদিন জনগণ থাকবে? এই ছাত্ররা বসে থাকবে। কোন রকম মানে এই শ্রদ্ধা সম্মান বোধ, আমি জানি না, এটা রিকভার করা ডিফিকাল্ট হয়ে যাবে। হাসিন ওই ভাই, আপনি এই বিষয়টাকে কি দেখেন? এটা কি একটা রিহার্সাল? তারেক রহমানকে আইসোলেটেড করে তাকে ফেলাইয়া দেওয়া, এই যে রেড ফোনের সাবজেক্টটাকে আপনি ইগনোর করতে পারবেন? আচ্ছা, কি করে সম্ভব? মানে আমি রেড ফোনের কথা বললেন, এই যে কি করে এটা সম্ভব যে প্রধানমন্ত্রী রেড ফোন তার কেটে ফেলছে? আমি আসলে এটাকে হেয়ালি ভাবে দেখার কিছু নাই। এই জন্য ভাই প্রতিটা ভেরিফিকেশন করে কাজ করা উচিত আমাদের। প্রধানমন্ত্রী এই ভেরিফিকেশন করা হয় নাই। আপনারা কেন এখনো রাখছেন যে পূর্বের রাষ্ট্রে যারা ক্ষমতায় ছিল, সুবিধাভোগী তাদের রাখছেন? তাদের কেন সরাচ্ছেন না? সেই পুলিশ কর্মকর্তা, সেই সামরিক কর্মকর্তা যারা সুবিধা নিছে, তারা কেন এখনো আছে? আমার বলেন, এই সেনাপ্রধান বলেন বা যারা নৌপ্রধান বলেন, বিমান বাহিনী প্রধান, এরা কি কখনো প্রতিবাদ করছে ম্যাডাম গুলি করা যাবে না? কোনোদিন করে নাই? তাহলে তারা অপরাধী? তাদের কেন রাখা হয়েছে? কেন বিডিআর ইস্যু এখনো ধরেন নাই? তাহলে তো ইন্ডিয়াকে আমরা ধরতে পারি ঠিক মতো। একটু সুবিধা পাইছে হাদি নিয়ে কথা বলাতে, আপনি বললেন যে স্যাংশন দিছে। কিন্তু আমার কথা হলো, আমাদের স্কোপ আছে, এটা স্বাধীন কমিশন বলছে ভারত জড়িত। আমরা একটা চার্জ গঠন করব, তদন্ত করব, আবার মামলা শুরু করব। আমার শুক্রজন মানে ভারতে গেছে, এর চেয়ে বড় দলিল কি আছে? আরো অনেকজন আছে যে ভারতে গেছে, কিভাবে গেল? আপনি তো আইডেন্টিফাই করতে পারেন কারা জড়িত, আপনি তো করতেছেন না তো। তারপরে যে এই যে মানবতা বিরোধী অপরাধগুলি হইল, এই মামলা তদারকি কে করতেছে? হু ইজ ডুইং ইট? এই জামিন পেয়ে চলে যাচ্ছে, কিভাবে জামিন পাচ্ছে? তদারকি কে করতেছে? কোন সংস্থা? সেই লোকটাকে সারেন প্রধানমন্ত্রী নিজের লোক, না আগের হাসিনা গঙের লোক? এটা অনেক ব্যাপার আছে। এগুলি করলে হবে কি, আমরা হতাশ হব, জনগণ হতাশ হবে, আর জনগণ ক্ষিপ্ত হবে, আইন হাতে তুলে নিবে, যা সরকারের জন্য বিপজ্জনক। হাসিন ভাই, একটা কথা আপনার কাছে, আমি গতকালকের একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলছি, আমার আলোচকরা একটা কথা বলছে যে রোহিঙ্গা সমস্যা সমাধানে ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান ব্যর্থ হয়েছে। আর আমি এটার কাউন্টারে একটা কথা বলেছি, খলিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে কোঅপারেশন পান নাই, এবং ওয়াকার এবং অন্য দুই বাহিনীর প্রধান তাদেরকে নিউট্রালাইজ করে দিছে, তাদের পিছনে হাত বেঁধে দিছে, যার জন্য সমস্যার সমাধানটা হয় নাই। শুধু ভারতের কালাদান প্রজেক্ট আরাকানে ওখানে কমপ্লিট করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সরাসরি বলেছে কোন করিডোর দেওয়া হবে না, হিউম্যানিটেরিয়ান করিডোর। আর আমার আর্গুমেন্ট ছিল যে হিউম্যানিটেরিয়ান করিডোরটা যদি আরাকানে দেওয়া হতো, বাংলাদেশ থেকে চিটাগং থেকে এই করিডোরটা দেওয়া হতো, 2/3 অফ রোহিঙ্গা অলরেডি
আরাকানে চলে যেত, কিন্তু ওয়াকার এটা করতে দেয় নাই। ভারতের র এটা করতে দেয় নাই, সেনাবাহিনীর ডিজিএফআই এটা করতে দেয় নাই, এনএসআই এটা করতে দেয় নাই, এসইউ এটা করতে দেয় নাই, এবং বিএনপির স্পেসিফিক 4 থেকে 6 জন নেতা ওয়াকারকে সমর্থন করে জাহান্নাম বানিয়েছিল। তারা বারবার বলেছে খলিল বিদেশি নাগরিক, খলিল কি কইরা সেনাবাহিনীর দায়িত্বে থাকে। আপনি দেখেন তাদের কথাবার্তার নমুনাগুলো, আমি 2-1টা শোনাই আপনাদেরকে। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? এই পেশার ঘরের বেশ্যা এসালমের পন্দানি খাওয়া কুত্তার বাচ্চা তখন এই কথা বলছে খলিলুর রহমানের আক্কল জ্ঞান নাই। আর 2 দিন আগের ছবি দেখেন, খলিলুর রহমান যখন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হইলেন, তখন এই শান্তির পোলা সরকারে কেমনে জড়াইয়া ধরছে দেখেন। দেখেন এখন এদের জন্যই রোহিঙ্গা সমস্যার সমাধান হয় নাই। এরাই চায় নাই রোহিঙ্গারা ওখানে ফেরত যাক। রোহিঙ্গারা বাংলাদেশে আসছে ভারতের স্বার্থে, এবং মায়ানমার তাদেরকে ইচ্ছা কইরা কালাদান প্রজেক্ট সফলতার জন্য তারা এখানে তাদেরকে পাঠাইছে, এবং হাসিনা এটা বুঝে শুনে তাদেরকে বাংলাদেশে ঢুকাইছে। আর এখন ওয়াকার এবং বিএনপির আমির খচ্চর, বিএনপির সালাউদ্দিন, আওয়ামী লীগের বদি, এরা একত্র হইয়া এরা চায় না রোহিঙ্গারা ওখানে যাক। এরা কি বলে জানেন? মাত্র 14-15 লাখ 20 লাখ রোহিঙ্গা এদেরকে বাংলাদেশে ইন্টিগ্রেট করে নাও, এইটাই চায়। কারা জানেন? এইটাই কারা চায়? ভারত চায়। ওকে ঠিক আছে, তোমরা রোহিঙ্গাদের চাইতেছো, আমরা নিয়ে নেই, ওকে আরাকান রাজ্য বাংলাদেশের সাথে ইন্টিগ্রেট করো, আমরা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে দেব। বাংলাদেশের কোন একটা রাজনীতিবিদকে এই কথাটা বলছে হাসিন ভাই আপনার জানা মতে যে ঠিক আছে আমরা রোহিঙ্গাদের সকলের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে দেব, মায়ানমারের যে আরাকান রাজ্য আছে এটা বাংলাদেশের সাথে মিলিয়ে দাও? একজন রাজনীতিবিদ এই কথাটা কি বলছে? বলে নাই। জেকব ভাই এই কথাটা কেন বলবে? আপনি দেখেন বাংলাদেশের ডিপ স্টেট রান বাই ইন্ডিয়া, বাংলাদেশ সেনাবাহিনী রান বাই ইন্ডিয়া, বাংলাদেশের পলিটিশিয়ান দে অলসো রান বাই ইন্ডিয়া। কে বলবে? বলার কে আছে বলেন? হাসিন ভাই, নীরার কথাটাকে আমি ইগনোর করতে পারবো না, কিন্তু আপনি কি নীরার কথার সাথে একমত? ভাই একটা যদি বোঝার চেষ্টা করেন, এই সুবিধাভাবী লোকগুলি মনে মনে বিশ্বাস করে ভারত তাদের প্রভু। তাই এর কাছে আপনি কি আশা করবেন? এদের সবগুলোকে বাদ দিয়া নতুন প্রজন্ম ইয়াং ছেলে যারা সুশিক্ষিত কমিটমেন্ট নিয়ে যাবে, অন্যায় করলে মৃত্যুদণ্ড, দেখুন দেশ ঠিক হবে। এখন আমি একটা কথা বলি, আপনি মায়ানমার নিয়ে কথা বলতেছেন, এটা খুব কঠিন সমস্যা না। একমাত্র ভারতকে খুশি করতেই মায়ানমারকে এই রোহিঙ্গাদেরকে দেওয়া হচ্ছে না, আমি বলতেছি দেওয়া হচ্ছে না। এবং আপনি দেখেন নাইকুঞ্চুরি অংশটার সাথে সরাসরি ল্যান্ড কানেক্টেড, এই সাউথে কিন্তু হলো গিয়ে আপনার নাফ নদী। এটা খুব ডিফিকাল্ট কাজ না ঢুকানো বা ওদের প্রতিষ্ঠিত করা। এখন সদিচ্ছা নাই, তার কি চেষ্টা করতেছে, কিন্তু ওই সরকারের পক্ষ থেকে একটা নেগোসিয়েশন এটা সাপোর্ট দরকার। ওরা যুদ্ধ করে ওদের স্বাধীন করুক, 71 যা আমরা করছি, কোনো একটা পরিষ্কার দর্শন নাই এলাকায়। আপনি এটা স্বাধীনতার পর আমাদের শান্তি বাহিনী সৃষ্টি হইলো ভারতে, প্রশিক্ষণ দেওয়া হইলো, ট্রেনিং দিল, আর্মস দিল, এমুনেশন দিল, 30,000 লোক মারা গেল, কোনো রাজনীতিবিদ কোনো কথা বলেন নাই। আপনি কেমন করে আশা করেন এটা হবে? এইসব লোক দিয়ে এগুলো হবে না। কাকে দিয়ে খুন করিয়েছিলে, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবে আমি তো সবটাই জানি। আমি এখনো নামটা বলছি না বদ্ধতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা
মেঘালয় গিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো অ্যাক্সিডেন্ট লাগবে। আমাকে তো কতবার বলেছে क्या चाहिए हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। মুজিব ভাই, এই কথা বলার পরে গতকালকের পর্যন্ত আমি পশ্চিমবঙ্গে চেক করেছি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়তে চেক করেছি, প্রতিরক্ষা মন্ত্রণালয়তে চেক করেছি। বিজেপি তাদের দলবল দিয়ে মমতার বিরুদ্ধে 4টা ক্রিমিনাল কেস তারা ফাইল করেছে, এবং ক্রিমিনাল কেসের ভিতরে একটা হচ্ছে দেশদ্রোহিতা, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মমতা ব্যানার্জির উপরে সেন্সরশিপ আরোপ করেছে। আচ্ছা, এর অর্থ কি? মমতা ব্যানার্জি তাহলে যা কিছু বলছে সবই সত্যি। এখানে যদি মিথ্যা হইতো তাহলে মমতা ব্যানার্জির উপরে মামলা হইতো না, অথবা সেন্সরশিপ আসতো না। আচ্ছা, এরপরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টাকে ইগনোর করার জন্য এক বেটি একটা মন্তব্য করছে। আমি চাই আপনি মন্তব্যটা শুনেন। আকাশ পাতাল বলে তো লাভ নেই। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। আচ্ছা মুজিব ভাই, আমাকে একটা কথা বলেন, এই আমির খসরুর পাতানো বেশ্যা, সে ভারতের নাম পর্যন্ত উচ্চারণ করে নাই, ভারতের নামও উচ্চারণ করে নাই, কারণ ওটা হচ্ছে ওর ভাসুরের দেশ। এই মাগি ভারতের নামটা পর্যন্ত উচ্চারণ করে নাই। তাইলে এই মাগির মতো মাগিদের দিয়ে হাদি হত্যা রহস্য উদ্ঘাটনে বাংলাদেশে কিছু হবে? আদৌ হবে না। এখন আরো একটা কথা মুজিব ভাই আমি বের করেছি, ভারতের ত্রিপুরা ইউনিভার্সিটির একজন সাবেক চ্যান্সেলর কথায় কথায় আমাকে একটা কথা বলছে, কথাটা আমি ইগনোর করতে পারি না। বলছে, আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো দাদা, তোমাদের সালাউদ্দিন কোন বর্ডার দিয়ে ভারতে ঢুকেছে? আমি বললাম মেঘালয়। এই হাদির হত্যাকারী কোন সীমান্ত দিয়ে ঢুকছে? আমি কইলাম ও মা, তাও তো আবার মেঘালয়। তাইলে এখানে কারা জড়িত ছিল তোমার এত বুঝতে মানে সমস্যা হয় কোথায়? এখন আপনার কাছে আমার প্রশ্ন দুইটা। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খলিলুর রহমানের এক বিচি সামাবেশা কইছে, এটা নিয়ে আমাদের মন্তব্যের কিছু নাই। আর আরেকটা হইতেছে মমতার উপরে সেন্সরশিপ আরোপ করা হয়েছে। এই টোটাল বিষয়টাকে আপনি কিভাবে দেখেন মুজিব ভাই? এইটাই হলো আমাদের দেশের সবচেয়ে দুঃখজনক পরিস্থিতি, যে যারা আমাদের দেশ চালায় বা যারা আমাদের রাজনীতি, যারা নিজেকে বলে দেশপ্রেমী, তাদের এই শ্বাসটুকু নেই। ওয়ারেজ একটা পার্শ্ববর্তী দেশের একটা স্টেটের এক্স প্রাইম মিনিস্টার বা মুখ্যমন্ত্রী, তার ওই যে শ্বাস ছিল, সে বলে ফেলছে। কিন্তু দেখেন একটা জায়গায় সে আবার এটাও বলছে যে তার দেশপ্রেমের কারণে সে অনেক কিছু বলতে পারতেছে, বুঝতে চেষ্টা করে। তার মানে একটা লিডার সৎ সাহসের কারণে আপনি রাজনৈতিক ভাবে দেখেন যাই দেখেন, দুইটা জিনিস তো ক্লিয়ার, সে দেশপ্রেমিক, তার দেশকে ভালোবাসে, যেটা আমাদের দেশের রাজনীতিবিদরা বা আমাদের দেশে অনেকে ভালোবাসে না। দ্বিতীয়ত সে জানে যেরকম একটা অন্যায় হচ্ছে বাংলাদেশের প্রতি, এবং সেইটাও বলছে যে তার কাছে আরো অনেক ভান্ডার আছে। তার মানে শি নোজ লট অফ দোজ থিং।
তার মানে হাদি হত্যাটা মাত্র একটা ইনসিডেন্স, এরকম হাজার হাজার ইনসিডেন্ট সে জানে যে বাংলাদেশে ভারত বা ভারতের এরা গুপ্ত বাহিনী কিভাবে কাজ করে, কিভাবে হাজার হাজার খুন করতেছে, যেটা আমি একটু আগে আপনাকে বললাম। তার মানে এখানে আপনাকে ভিতর থেকে বের করতে হবে জিনিসগুলো। যারা আমাদের এখানে এখনো ঠুলি পরে আছেন, মনে করেন যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের দেশে কোনো রকম ক্রাইমে জড়িত না, ওনাদের একটা স্টেটের প্রাইম মিনিস্টার বলে দিচ্ছে, মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে যে ভারত আমাদের হাদির মতো একজন একজন ইয়াং একটা ছেলেকে অ্যাক্টিভিস্টকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্টার যদি জড়িত, সে এটার সাথে ইনভলভ। সে যে ইনভলভ, সে কি ডাইরেক্টলি করাইছে না, তার লোকজন বাংলাদেশে আছে, পুরা সেট আপ আছে তাদের। এবং যখনই বাংলাদেশে একটা লোক, যখন ওরা মনে করে এটা ভারতের জন্য থ্রেট, বা বাংলাদেশে তাদের যেই দাসী তাদের জন্য থ্রেট, তখনই তাকে ক্লিন করে দেওয়া হয়, যেটা গত 17 বছরে করে গেছে তারা। এই প্রসঙ্গ এবং মমতার উপরে যে বর্তমানে সেন্সরশিপ বসাইছে, মামলা হয়েছে, এবং বাংলাদেশে আমির খচ্চরের পতিতা সামা যে মন্তব্য করছে, সে ভারতের নাম পর্যন্ত মুখ থেকে নিতে পারে না। আপনি এ ধরনের মানসিকতাটাকে আপনি কিভাবে দেখেন, একটু সংক্ষেপে যদি বলেন। মমতা ব্যানার্জি ভাই সবটাই জানে, এটা সত্য। আমরা যদি উৎসাহী হইতাম তাহলে আমরা নিজেরা যাইতাম, কিন্তু আমাদের নিজের লোক পর্যন্ত জড়িত। আপনার খেয়াল আছে লাস্ট টাইম যখন কথা বলতেছিলাম হাজি হত্যা নিয়ে একটা রিপোর্ট করা হলো 50 লাখ 10 লাখ, আমি পরে ব্যাখ্যা দিলাম এটা আমার বক্তব্য না, এটা ওখানকার মিডিয়ার বক্তব্য। এর পরপরই গোয়েন্দারা আমাকে রিং করছে। এখন তো হ্যাঁ। পরিষ্কার ঠাকুর গরু কে, কলা আমি খাই না। এটা অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে পরিষ্কার ফরম্যাট কোন দিক দিয়ে যাচ্ছে সাংবাদিক বলে দিচ্ছে। আর ধৈর্য ধরেন, বাপ বাপেরে ছাড়ে না। 16 বছর আছে হাসিনার যাইতে, এই হাদি হত্যা এই দেশে হবে, হাদি হত্যার কাহিনী বের হবে। অনেক আরে কিছু আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এই 2 টাকার আমির খচ্চরের বেশ্যা আছে, সে ভারতের নামও নিতে চায় না ভাই। এর কথাটাকে আপনি কিভাবে দেখবেন? আসলে ওনাদের মেরুদণ্ড মাথা সব বিক্রি করে দিচ্ছে আগে, ওনাদের কিছু নাই। ও জিহুদু করার জন্য হাসিন ভাই বেয়াদবি নিয়েন না, আমি কি এই কথা বলতে পারি? সেই মহিলা তার যৌনাঙ্গ বিক্রি করে এমপি আর মন্ত্রী হয়, তার আর বিক্রির বাকি কি থাকে? অবশিষ্ট কি কিছু আছে? না, এই আপনি যা বলছেন এটা অতি বেশি মানে চরম পর্যায়ে এরপর বেঁচে থাকাই তো দুঃখ। আমি ওইটা বলেন আপনি, যেইভাবে আমাদের সারদা ভাই আমার খুব প্রিয় মানুষ, ওনাকে যেজন লোক যেইভাবে বলে ভুয়া ভুয়া, আমি হলে পদত্যাগ কইরা অন্তত দায় মুক্তি নিতাম। এনাদের আমার বেশি কিছু বলার নাই।